হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদেরকে আরও কয়েকটি আয়ত ঘনকের অঙ্ক করে দেখাচ্ছি। সমকোণী চৌকোণের কয়েকটি অঙ্ক করে দেখাচ্ছি। আজকে যে অঙ্কগুলো করাচ্ছি খুব স্ট্যান্ডার্ড অঙ্ক, এগুলোকে বোঝার চেষ্টা করবে। এগুলো যদি বুঝতে পারো তোমরা মনে করবে 60% তোমরা এগিয়ে গেলে। আসো দেখে নাও, অঙ্কটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে। কিছু বলার আগেই তোমরা হয়তো খাতার মধ্যে নোট করতেও শুরু করে দিয়েছো। যাই হোক, আগে বুঝে নাও, তারপরে নোট করো, তারপরে নিজে নিজে প্র্যাকটিস করো এই ধরনগুলো। আসো, কি বলেছে, একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 50% কমলে, এখানে কিন্তু কমলে, এটাতে হয়তো বাড়লে বলেও লেখা থাকতে পারে, আয়তঘনকটির প্রাথমিক এবং পরিবর্তিত আয়তনের পার্থক্য কি হবে? অথবা এই কোশ্চেনটা পার্থক্য না দিকে তুলনা করো, সেটাও আসতে পারে। অথবা পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো, এইভাবেও কোশ্চেনটা আসতে পারে। ধরি আয়তঘনকটির দৈর্ঘ্য এ একক ছিল, এটা প্রাথমিক। আয়তঘনকটির প্রাথমিক দৈর্ঘ্য, এখানে অবশ্যই প্রাথমিক মানে প্রথমে একটা আয়তঘনক ছিল, সেটার প্রাথমিক দৈর্ঘ্য ছিল এ একক। আয়তঘনকটির প্রস্থ বি একক ধরে নিলাম, আয়তঘনকটির উচ্চতা সি একক ধরে নিলাম। এবার বলেছে যে আয়তনের কি পার্থক্য হবে। আয়তন, এখানে কোশ্চেনটা করেছে আয়তনের। এখানে অনেক সময় সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে হতে পারে, সেগুলো আস্তে আস্তে আমরা আসব এবং হোম টাস্কও দেব। তোমরা যদি বুঝতে পারো তবেই করতে পারবে, নাহলে আটকাবে। আর ফর্মুলাগুলো আমি আগেই বলেছি, মুখস্থ থাকবে। তা আয়তঘনকটির প্রাথমিক আয়তন তাহলে কত হবে? আয়তঘনকটির আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। আয়তন বলে ঘন একক লিখতেই হবে। তা দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, আর উচ্চতা হচ্ছে সি, তাহলে এবিসি ঘন একক। এটা হচ্ছে প্রাথমিক। এটা যেটা বেরোলো সেটা কি বেরোলো? প্রাথমিক। বুঝতে পেরেছ? এবার আয়তঘনকটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি বলছে? 50% কমলে, যদি কমে যায় 50% করে কমে যাচ্ছে, তা আয়তঘনকটির দৈর্ঘ্য হবে তাহলে কত? এ ছিল, কমে যাচ্ছে মানে বিয়োগ হবে। আর যদি বাড়ে তাহলে এখানে কি দেবে? যোগ চিহ্ন দেবে। এটা বলে দিলাম আগে থেকেই। আর 50%, এর উপর 50% বার করা হলো, তাহলে এ গুণ 50/100। 50%, এই যে যদি বলে কেউ 2%, তার মানে কি 2/100, এগুলো মাথায় রাখবে। 50% মানে 50/100। 50 আর 100 কাটাকুটি করলাম, কত বেরোলো? 2। আর উপরে 50 একে 50। এবার পরের লাইনে কি করলাম? এ মাইনাস এ, এর সাথে 1 গুণ করলাম, এ হলো তলায় 2 হলো। এবার 2টা কি হলো? লসাগু হলো, কারণ এর তলায় 1 আছে। 1 আর 2 এর লসাগু 2 হলো। 2 এর সাথে এ গুণ হলো 2a। আর এখানে 2 দিয়ে 2কে যদি ভাগ করি 1 হয়, 1 এর সাথে এ গুণ করলে এ হয়। আর 1 দিয়ে যদি এই লসাগুটাকে ভাগ করা হয় 2 হয়, 2 এর সাথে এ গুণ করে 2 হয়, 2a হয়। এটা আশা করি তোমরা ভগ্নাংশের অঙ্কগুলো তোমরা নিচু ক্লাসে শিখেছো, ভগ্নাংশের যোগ বিয়োগ। তা যাই হোক, শর্টকাট হচ্ছে এরকম যদি থাকে, তাহলে 1 আছে, তা 2 আর 1 এর লসাগু 2 1 2। আর এটার সাথে এখানে গুণ করে নেবে 2a, আর বিয়োগের জায়গায় বিয়োগ বসাবে, যোগ থাকলে যোগ বসাবে, আর এখানে যেটা আছে সেটা বসিয়ে দেবে। ব্যাস, তাহলে 2 এর থেকে এ বিয়োগ করলে এ হলো তলায় 2। সেরমভাবে প্রস্থ তাহলে কত হবে? যেরমভাবে আমরা দৈর্ঘ্যটাকে বার করেছি সেরমভাবে প্রস্থটাও বেরোবে। এটা আর ক্যালকুলেশন এখানে করলাম না, একবারে b/2, a/2 হয়েছে এখানে, তাহলে b/2। ওরমভাবে ক্যালকুলেশনটা করে দেখে নেবে কিভাবে হয়। তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। সেরমভাবে উচ্চতাটাও বার করে নিলাম একইভাবে, দেখে নাও। আচ্ছা, তাহলে এখন মানে অর্থাৎ আয়তঘনকটির পরিবর্তিত আয়তন তাহলে কত হবে? এখন দৈর্ঘ্য হয়ে গেছে a/2, প্রস্থ হয়ে গেছে b/2, আর উচ্চতা হয়ে গেছে কি c/2। তাহলে পরিবর্তিত মানে পরিবর্তন হয়ে আয়তনটা তাহলে কত হবে? সেই আয়তনের আবার ফর্মুলা লিখলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। বুঝতে পেরেছ?
আচ্ছা, লেখার পরে কি করলাম, দৈর্ঘ্যের জায়গায় a/2 বসালাম, প্রস্থের জায়গায় b/2 বসালাম, আর উচ্চতার জায়গায় c/2 বসালাম। এবার কি হলো, a b c গুণ করলাম, আর নিচের গুণ করলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে কত হলো 8। তাহলে এইটা পরিবর্তিত, আগে ছিল abc, এখন পরিবর্তিত হয়ে কত হয়ে গেল, abc/8। ক্লিয়ার? নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে আয়ত ঘনক দুটি তুলনা করলে পাই, তোমাকে কোশ্চেন করেছিল তুলনা করলে কি পাবো, তাহলে তুলনা করলে এইভাবে তোমরা লিখবে, অনুপাতে লিখবে। প্রাথমিক আয়তন ইস্টু পরিবর্তিত আয়তন লিখলে, এবার প্রাথমিক আয়তন কত ছিল এবিসি, আর পরিবর্তিত আয়তন কত abc/8। ঠিক আছে, এবার 8, তাহলে কি হলো, এবিসির তলায় কত আছে, 1 আছে, এবিসির তলায় কত আছে, 1 আছে, তাহলে 8 আর 1-এর লসাগু কত হয়, 8 হয়। লসাগু বার করার পরে প্রত্যেকটা অনুপাতকে সেই 8 দিয়ে গুণ করে দিলাম, এবিসিকে 8 দিয়ে গুণ করলাম, ইস্টুর জায়গায় ইস্টু দিলাম, আবার এইটা লিখলাম, লেখার পরে এটাকে 8 দিয়ে গুণ করলাম। এই 8 আর এই 8 কি হলো, কেটে গেল। তা রইল কি 8 এবিসি, আর তলায় কি এদিকে রইল এবিসি, আবার এবিসি আর এবিসি কাটলো, তাহলে এখানে কত রইল 8, আর এখানে কিছু নেই মানে কত রইল 1, তাহলে 8:1। এটা হচ্ছে তুলনা করে পেলাম। আর এটাই যদি আবার শতকরায় বলে তাহলে কি করব, তাহলে আয়তন কমলো কত, আগে ছিল এবিসি, এখন হয়েছে কত abc/8। ভালো করে দেখে নেবে, 8 লসাগু হলো সেই এবিসি তলায় কত আছে 1, যেটা আমরা ওখানে শেখালাম। তাহলে 8 আর 1-এর লসাগু 8, 8-এর সাথে এবিসি গুণ করবে, 8 এবিসি হবে, বিয়োগের জায়গায় বিয়োগ, এবিসি রইল। 8 এবিসি থেকে এবিসি বিয়োগ হলো কত হলো, 7 abc/8। তোমাকে বলেছে শতকরা কত পরিবর্তন, তাহলে আগে ছিল কত, আগে ছিল এবিসি প্রাথমিক, সেটা নিচে লিখবে, আর যেটা কতটা কমলো সেটা লিখলে কোথায়, উপরে। আর তাকে কি করলে 100 দিয়ে গুণ করে দিলে, মানে শতকরায় বার করলে। তাহলে কি রইল 7 abc/8, এটা হচ্ছে ভাগটা কি হলো, গুণ চিহ্ন হলো, গুণ চিহ্ন হলে এবিসির তলায় কত আছে, 1 আছে, একটা উপরে চলে গেল, আর এবিসিটা নিচে চলে এলো, আর এখানে তো 100 আছেই। এবার এবিসি আর এবিসি কেটে গেল, তাহলে এখানে 7 রইল, আর এখানে 100 রইল। 7 আর 100 গুণ করলে 700, আর তলায় 8। এটাকে ভাগ করলে যেটা হবে মিশ্র ভগ্নাংশে আসবে সেটা, এতটা অ্যান্সার। ঠিক আছে, তোমরা এটা কতটা কমলো সেই হিসাবে আমরা করলাম, শতকরা কত পরিবর্তন হলো। আর যদি বলে পার্থক্য, তাহলে কি হবে, পরিবর্তিত হয়ে যেটা হয়েছিল আর প্রাথমিক যেটা ছিল সেটা কি করবে, বিয়োগ করে দেবে, মানে এটা পরিবর্তিত রূপ। ঠিক আছে, ব্যাস, ওকে, নেক্সট ওয়ান। চলো দেখি এই প্রশ্নটা কি বলেছে, ওই ধরনেরই বলেছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, আগেরটা ছিল 50% কমলো, এখানে দিয়েছে 10% বৃদ্ধি। এই পার্সেন্টেজটা তোমাদের চেঞ্জ করতে পারে, যাই হোক, এটা বিভিন্ন অঙ্কের বিভিন্ন পার্সেন্টেজ লেখা থাকবে। এখানে হয় বৃদ্ধি লেখা থাকবে, বা হ্রাস, কমলের জায়গায় কি লেখা থাকতে পারে, হ্রাস, হয় ফলা আকার দন্তাস্ব, হ্রাস মানে কমা। এখানে বলেছে 10% বৃদ্ধি পেলে সমগ্র দলের ক্ষেত্রফলের পরিবর্তনের শতকরা হার নির্ণয় করে। এখানে পরিবর্তনের শতকরা হার, ক্ষেত্রফল, এখানে সমগ্র দল, আর ওখানে দিয়েছিল, আগের অঙ্কটা দিয়েছিল কি, আয়তন। এবার কিন্তু এই অঙ্কটায় কিন্তু একটা মারাত্মক ব্যাপার আছে, এখানে কর্ণের দৈর্ঘ্য বলেছে, আর আগের অঙ্কটা, আর এটা দিয়েছে ঘনক। আগের অঙ্কটায় ছিল কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কমছে, এখানে কিন্তু কর্ণ বৃদ্ধি পেচ্ছে, অথবা কর্ণ কমতেও পারে। হ্রাস করলে কমার দিক দিয়ে করতাম বিয়োগ করে, আর বৃদ্ধি পেলে যোগ করে করে করব, কিন্তু কর্ণটাকে ধরে। আচ্ছা, কিরমভাবে করেছি, খুব স্ট্যান্ডার্ড অঙ্ক, যদি বুঝতে পারো ভেরি ভেরি গুড। ধরে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য ডি একক, ডি ধরে নিলাম, এবিসি ধরলাম না, ডি এক্সও ধরলাম না, ওয়াইও ধরলাম না, জেড ধরলাম না, ডি ধরলাম। কেন, ডায়াগোনাল কথার অর্থ হচ্ছে কর্ণ। আচ্ছা, ঠিক বললাম তো, যাই হোক দেখে নেবে। ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 6 × বাহুর স্কোয়ার। ঘনক আর আয়তঘনের ফর্মুলা কিন্তু গুলিয়ে ফেলবে না, প্রথমেই ফর্মুলাগুলো লিখিয়ে দিয়েছি, সেগুলো মুখস্থ করবে।
এবার দেখো আমাকে কিন্তু দিয়েছে ঘনকটির কর্ণ। কর্ণের ফর্মুলা আমরা জানি কি, বাহু ইন্টু √3। কর্ণের কি ফর্মুলা জানি, বাহু ইন্টু √3। কিন্তু আমি তো এখানে কোনো বাহু ইন্টু √3 বসাতে পারছি না। আমার এসছে 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে বাহু ইন্টু √3। তাহলে এইখান থেকে আমরা বাহু ইন্টু √3 কিভাবে পাবো, সেটাই হচ্ছে আমাদের মগজ ধোলাই। এবার 6টাকে কি করতে পারি, 2 গুণ 3 করতে পারি। তা 2 আর 3 গুণ করলাম, তা 3 দুগুণে কত হয়ে গেল 6। আর এখানে কত আছে, বাহু স্কোয়ার আছে, এখানে বাহু স্কোয়ার আছে, তো তাহলে 6টাকে ভাঙিয়ে নিলাম। আচ্ছা দেখো 3-এ নিয়ে চলে এসেছি, √3 ইন্টু বাহু স্কোয়ার, 2-এর জায়গায় 2 রাখলাম গুণ, এই 3টাকে রুটে পরিণত করলাম, রুট দিয়ে লিখলাম, আর বাহুটা লিখে হোল স্কোয়ার করে দিলাম। দেখো অর্থ, এইটার যা অর্থ এটাও তাই অর্থ। √3 স্কোয়ার কি হয়, √3 স্কোয়ার শুধু 3 হয়ে যায়, আর বাহু স্কোয়ারের জায়গায় বাহু স্কোয়ার আছে। এইভাবে আমরা লিখতে পারি যে কোনো সংখ্যা। মনে করো 2, এটাকে আমি স্কোয়ারে লিখবো, তাহলে কি করে লিখবো, এই লিখে দিলাম, অর্থ এক রইল। তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে এই বর্গমূলটা উঠে যাবে। এটা মাথায় রেখো কিভাবে লেখা হয়। তাহলে এবার এইটার জায়গায় কি বসাতে পারি, আমরা ডি ধরে নিয়েছিলাম কর্ণ। তাহলে এটা দেখো বাহু ইন্টু √3, বাহু ইন্টু √3, √3 ইন্টু বাহু মানে বাহু ইন্টু √3 মানে ডি। তাহলে 2d স্কোয়ার পেয়ে গেলাম, 2 এর সাথে ডি স্কোয়ার গুণ করলাম, 2d স্কোয়ার। তাহলে এটা ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল প্রাথমিক। এবার কি বলেছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা এবার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে, পরিষ্কার লেখা আছে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি। তাহলে বৃদ্ধি পেয়েছে, আগে ছিল কত ডি, বৃদ্ধি পেয়েছে মানে যোগ করব, আর যদি কমতো তাহলে কি করতাম, বিয়োগ করতাম। কত পার্সেন্ট, 10%, তাহলে ডি এর উপর 10% বার করলাম, 2 গুণ 10/100। এই শূন্য শূন্য কাটলো, তাহলে ডি এর জায়গায় ডি ঢুকলো, যোগের জায়গায় যোগ, ডি এর সাথে 1 গুণ করলে ডি, তলায় কত 10। আচ্ছা 10 আর ডি এর তলায় কত আছে 1, তাহলে 10 আর 1 লসগু কত 10। আমি কি বলেছি, এটার সাথে এটা ডাইরেক্ট গুণ করে দিতে, 10 এর সাথে ডি গুণ করলে কত 10d, যোগ, আর এখানে কি রইলো, ডি রইলো। তা 10d আর ডি যোগ করলে কত 11d, তলায় তো কত 10, তলায় কিন্তু যেটা আছে সেটা রয়ে যাচ্ছে। আর যদি হ্রাস হতো তাহলে কি হতো, এখানে বিয়োগ হতো, এখানে বিয়োগ হতো, তাহলে 10-এর থেকে 10d থেকে ডি বিয়োগ দিলে 9d হয়ে যেত। প্র্যাকটিস করবে এইভাবে, যে বৃদ্ধি পেলে কি হবে, যদি হ্রাস পেতো তাহলে কি হতো। তোমরা নিজেরা এটা করার চেষ্টা করবে, তোমাদের মগজটা ধোলাই হবে। আচ্ছা তখন তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, মানে পরিবর্তিত সমগ্র তলের ক্ষেত্রফল। আবার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখলাম, 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 2, এই 6টাকে ভাঙিয়ে নিলাম, 2 গুণ 3 বাহু স্কোয়ার। এবার দেখো 2 এর জায়গায় 2 লিখলাম, তা 3 ইন্টু বাহু স্কোয়ারকে কী করলাম, আবার 3টাকে রুটে নিলাম, বাহুটা নিয়ে বাইরে স্কোয়ার দিলাম। তার মানে এটা কি হয়ে গেল, কর্ণ হয়ে গেল। বাহু ইন্টু √3 মানে কি, ঘনকের কর্ণ। এবার কর্ণের জায়গায় কি লিখলাম, এটা হচ্ছে পরিবর্তিত কর্ণ, 11d/d বার করেছি আমরা, সেটা লিখলাম, বাইরে স্কোয়ার আছে। তাহলে 2, 11 স্কোয়ার মানে কি, 11 স্কোয়ার মানে 11 11 কত হয় 121, 11 11 121, আর 10 স্কোয়ার কত 100, 10 স্কোয়ার মানে 10 গুণ 10 100, আর ডি স্কোয়ারের জায়গায় ডি স্কোয়ার। এবার 2 আর 100 কাটাকুটি করলাম, কত হলো 50, 2 আর 100 কাটাকুটি করলে কত হলো আমার 50 বেরোলো। আচ্ছা তাহলে কি হইলো, ভালো করে দেখো, কাটাকুটিটা দেখে নেবে। 2, 11 স্কোয়ার হচ্ছে 121, ডি স্কোয়ার, আর 10 স্কোয়ার কত, এখানে 10 100, 2 আর 100 কাটলাম, 50 দুগুণে 100, তাহলে 121 ডি স্কোয়ার বাই 50। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে পরেরটা দেখো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের বৃদ্ধি পেলো, তাহলে কত, এটা বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেলো না কিন্তু বৃদ্ধি পেলো। তাহলে এটা হচ্ছে বর্তমান, বর্তমানটা লিখলাম মানে পরিবর্তিত। আর আগে কত ছিল 2d স্কোয়ার, একদম সর্বপ্রথমে বার করেছিলাম ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কতটা বৃদ্ধি পেলো, বৃদ্ধি পেলো বা হ্রাস পেলো, কতটা হ্রাস পেলো কতটা বৃদ্ধি পেলো বললেই কি হবে, বর্তমানটা আর আগেরটা পার্থক্যটা করতে হবে, আমি বিয়োগফল করতে হবে। তাহলে 50 আর 2d তলায় কত আছে 1 আছে, তাহলে 50 আর 1-এর লসাগু কত 50, তাহলে 150 দিয়ে যদি 50কে ভাগ করি কত হয় 1 হয়, 50 দিয়ে 50কে ভাগ করলে কত হয় 1 হয়। তাহলে 1-এর সাথে 121 ডি স্কোয়ার গুণ করলে কত হবে 121 ডি স্কোয়ার হবে, বিয়োগের জায়গায় বিয়োগ, আর 1 দিয়ে 50কে ভাগ করলে কত হয় 50 হয়, 50-এর সাথে 2 গুণ করলে কত 100 হয়ে যায়, 100 ডি স্কোয়ার। তা শর্টকাট আমি কি বলেছি, 50 আর 1-এর লসাগু 50,
তাই যেটা লসক হবে তার উপরে যেটা থাকবে সেটা বসে যাবে, বিয়োগের জায়গায় বিয়োগ, আর 50-এর সাথে এই ক্রস গুণটা হয়ে যাবে। 50 দুগুণে কত? 100। আচ্ছা, যাই হোক, 121 ডি স্কোয়ার থেকে 100 ডি স্কোয়ার বিয়োগ দিলে কত হবে? 21 ডি স্কোয়ার বাই, দেখো, দেখে নাও। হ্যাঁ, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে হয়তো, একটু কষ্ট করেই দেখে নাও, কষ্ট করলেও শিখতে পারবে। 21 ডি স্কোয়ার বাই 50, বর্গ একক অবশ্যই লিখবে। ঠিক আছে, নাও বুঝে নিয়েছো? আচ্ছা, নেক্সট পর্বটা দেখো, মানে পার্টটা, নেক্সট পার্টটা। তাহলে নেক্সট পার্টটা কি হলো? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার কত? পরিবর্তনের হার, এটা সুন্দরভাবে করে দিয়েছি। মানে এটা হচ্ছে প্রাথমিক সমগ্রতলের ক্ষেত্রফল। তোমরা আগের অঙ্কটা এরকমভাবে লিখে নিতে পারো, প্রাথমিক সমগ্রতলের ক্ষেত্রফল, আর উপরে কোনটা লিখবো? পরিবর্তিত। এটা লিখবো পরিবর্তিত সমগ্রতলের ক্ষেত্রফল। পরিবর্তিত সমগ্রতলের ক্ষেত্রফলটা উপরে, আর প্রাথমিক সমগ্রতলের ক্ষেত্রফলটা সবসময় কি নিচে থাকবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, এটা হচ্ছে পরিবর্তিত হয়ে, আর এটা হচ্ছে প্রাথমিক, প্রথমে যেটা ছিল। আর 100% পরিবর্তনের হার বলেছে, শতকরা হার। তাহলে প্রাথমিকটা কত ছিল? 2d স্কোয়ার, এই ভাগের জায়গায় ভাগ, আর পরিবর্তিত কত? 21 ডি স্কোয়ার বাই 50, এটা আমরা বার করেছি, আর 100 দিয়ে গুণ। এবার উপরে যেটা থাকে উপরে লিখলাম 21 ডি স্কোয়ার বাই 50, এটা হচ্ছে ভাগ, ভাগটা কি হলো? গুণ চিহ্ন হলো। 2d স্কোয়ারের তলায় কত আছে? 1 আছে। আর যেই ভাগটা গুণ চিহ্ন হবে তাহলে নিচেরটা কি হয়? উপরে চলে যায়, আর উপরেরটা কি হয়? নিচে চলে আসে। আর 100-এর জায়গায় 100 আছে, পার্সেন্টের জায়গায় পার্সেন্টেজ। এবার কি করলাম? 50 আর 100 কাটাকুটি করলাম। 50 আর 100 কাটাকুটি করলে 100কে 50 দিয়ে ভাগ করলে 50 দুগুণে 102 হলো। এই 2 আর 2 কেটে গেল। আর এখানে ডি স্কোয়ার আর এই ডি স্কোয়ার উপর নিচে সবসময় কাটাকুটি হয়, তাহলে রইল কত? 21 রইল। তাহলে 21%। তা সমগ্রতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার কত? 21%। এই ধরনের আমি তোমাদের দুটো হোম টাস্ক দিলাম। দেখো কি বলেছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এখানে দিয়েছি কিন্তু প্রতিটি ধার, ধার ধরে তোমাকে করতে হবে, এখানে কিন্তু কর্ণ দেয়নি। আগের অঙ্কটায় কর্ণ ছিল, এখানে ধার। মানে ধার মানে কি? বাহু, তোমাকে বাহু ধরে করতে হবে। ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল অনেকটা ইজি। তারপরেরটা একই পেয়ে গেছো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, এটা বৃদ্ধি আছে, সমগ্রতলের ক্ষেত্রফলে পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। এখানে বৃদ্ধি দিয়ে দিয়েছি, তোমরা বৃদ্ধির জায়গায় হ্রাস করে করবে। হ্রাস করে করলে কি হবে? ওখানটা বিয়োগ হবে। তাহলে দুটো অঙ্ক পেয়ে গেলে। আচ্ছা, তাহলে এগুলো প্র্যাকটিস করতে থাকো। ব্যাস, ওকে, বাই।